আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে রাত্রেবেলা, রাত থেকে আজকে ব্লগটা শুরু করলাম। রাত্রে হচ্ছে আমি রান্না করিনি বলতে দুপুরে রান্না করেছিলাম, পরে রাত্রে বললাম যে রুটি কি ঘরে মানে বানাবো। তো বাবুর আব্বু বললো যে না, বাহির থেকেই রুটি আনি, অনেক দিন হচ্ছে চাপ খাওয়া হয় না। তো চাপ আনতে গেল, পরে দেখলো যে চাপ শেষ হয়ে গিয়েছে। পরে হচ্ছে গ্রিল নিয়ে আসছে, তো গ্রিলটা আমার অত বেশি একটা পছন্দ না, আমার চাপটা বেশি পছন্দ খেতে। তো আমি বলছিলাম গ্রিলটাকে ভালো করে বললেন যে ওনারা যেন কালো কালো করে আর কি দেয়, মানে বেশি করে মানে ভেজে দেয়। আমার একদম কাঁচা কাঁচা গ্রিল অনেক কাছে খায়, আমার ওইটা ভালো লাগে না খেতে। তো এরপরে এই যে নান রুটি আর হচ্ছে গ্রিল দিয়ে খেয়েছিলাম রাত্রের খাবারটা, তো ঝাল ঝাল ছিল। যদিও আসলে ভাত না খেলে পেট ভরে না, ভাতের মতো তার কিছু হয় না। তারপর রাত্রে হচ্ছে এই যে আমি হচ্ছে একটা নান রুটি দিয়ে নান রুটিগুলোকে ছোট ছোট পিস করে এনেছিল। তো আমি হচ্ছে ৪ পিস খেয়েছি, মানে একটা রুটি খেয়েছি আর কি। তো এরপরে আবার ক্ষুধা লেগেছিল রাত্রে, পরে ফ্রুট ছিল, ফ্রুট কেটে খেয়েছিলাম। আমার হচ্ছে দুপুরে ভাত খাই না খাই, ধরেন সকালে নাস্তা করি না করি, বাট আমার রাত্রে একটু অল্প হলেও খেতে হয়, কারণ আমার মাইগ্রেনের সমস্যা। তো তো আমি যদি যেটা আমার পছন্দ, যেমন রাত্রে আমি ভাত খেলে আমার ভালো লাগে, হ্যাঁ, আমি বা ধরেন স্বস্তি ফিল করি, যদি সেটা আমি না করি তখন দেখা যায় আমার অটোমেটিকভাবে মানে ব্যথাটা শুরু হয়ে যায়। তো এই জন্য আর কি রাত্রে আমি একটু হলেও ভাত খেয়ে অভ্যস্ত। এখন তো হচ্ছে এখন একটু বাদ দিয়েছি এগুলো, এখন আস্তে আস্তে চেষ্টা করতেছি যে রাত্রে ভাতটা কীভাবে অ্যাভয়েড করা যায়। কারণ আমরা যারা ডায়েট করি তারা জানি যে রাত্রে খাবারটা স্কিপ করাটাই ভালো। তো যাই হোক, ডায়েট তো আর করা মুখের কথা না। অনেক সময় বলি যে ডায়েট করব, করে আসলে ২-৩ দিন একদম না খেয়েই পার করে দিই। আবার দেখা যায় যে বলি যে না, অনেক ডায়েট করে ফেলেছি, এখন আর ডায়েট করা যাবে না। তা দেখা যায় ২-৩ দিন যেটা খাইনি সেটা একদিনেই খেয়ে ফেলি। তো যাই হোক, এখন হচ্ছে শীতকাল এসে গিয়েছে, তাই ভাবলাম আমি একটু পিঠা বানাই। পিঠা বলতে হচ্ছে আমি তেমন অত কিছু পিঠা পারি না। আমি নকশি পিঠা পারি, পাটিসাপটা পিঠা পারি, আর হচ্ছে এখন যেটা বানাবে এটা হচ্ছে মেরা পিঠা বলে। আর যারা নোয়াখালীতে আছেন ওনারা এটাকে সাইন্না পিঠা নামে চিনেন। এটা নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা। আর তাছাড়া এটাকে অনেকে দোল্লা পিঠাও বলে। একেকজন এক এক জেলায় এক এক এটার নাম হচ্ছে এক এক ধরনের এক এক জেলায়। তো এই যে ছোট্ট একটা নারিকেল, এটা ৯০ টাকা দিয়ে এনেছিল। তো এখানে হচ্ছে নারিকেলটা ভাঙার পর মানে পচা বের হয়ে গিয়েছে। তো আমি বললাম যে আমি মানে বাচ্চারা বা নারকেল কুড়াতে খুব এক্সপার্ট, উনি ছোটোবেলা থেকেই হচ্ছে গ্রামে বড় হয়েছে। তো তো এইভাবে নারিকেল উনি মানে গাছ থেকে ভেঙে এভাবে কুড়িয়ে খেত, তো উনি আসলে এক্সপিরিয়েন্স আছে। আমিও নারিকেল কুড়াতে পারি, কিন্তু আমার হচ্ছে অনেক টাইম লাগে। তো বাচ্চারা আব্বাকে বললাম যে নারিকেলটা কুড়িয়ে দেন। তো নারিকেল ভাঙার পর দেখলো একে তো ছোট, একদম মাংস ভালো ছিল, মানে নারিকেলের ভিতরে যে মাংসটা, ওটার যে গুদাটা, এটা ভালো ছিল, কিন্তু হচ্ছে পচা ছিল। তো আমি বললাম একটু ফেলে দিয়ে যতটুকুই হয় ততটুকুই কুড়িয়ে ফেলেন, যা হয় তাই দিব পিঠাতে, দরকার পড়ে অল্প পিঠা বানাবো। কিন্তু এখন যেহেতু মানে মনে হয়েছে যে পিঠা বানাবো, তাই রাত্রেই হচ্ছে পিঠাটা বানিয়ে ফেলবো। আমি আসলে এমন, আমার যখন যেটা মন চায় যে আজকে আমি এটা করব, তখন আমি এটা করে ফেলি। আবার দেখা যায় অনেক সময় অনেক কাজ ফেলে রাখি, ১-২ দিন হয়ে যায় করি না। তো এটা আমার মনের উপর আসলে ডিপেন্ড করে। তো এই তো এখন আর কি মেরা পিঠাটা আমি বানাবো। তো এইটা হচ্ছে আমি আমার জায়ের আম্মাকে বানাতে মানে দেখেছি। উনি হচ্ছে আমাদের বাসায় একবার পাঠিয়েছিল, আমি খেয়েছি। তো তাছাড়া এমনিতে ইউটিউবে আপনারা সার্চ দিলে এটার রেসিপি পাবেন। তারপরে আমি যেহেতু মানে বানাচ্ছি পিঠাটা, আমি একটু টুকটাক আপনাদের বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ২ কাপ চালের গুঁড়ি ইউজ করব, তাই আমি ২ কাপ পানি দিয়েছি, আর এখানে ১.৫ কাপ গুড় দিয়েছি। গুড় দিয়ে গুড়টা জাস্ট ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১ তার বা ২ তার এরকম করতে হবে না। জাস্ট ফুটার পরেই এই যে আপনি নারকেলটা দিয়ে দিবেন। নারকেলটা আপনার প্রয়োজন, মানে আপনার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। যতটুকু নারিকেল আপনি খেতে পছন্দ করেন ততটুকুই। তো আমি এখানে নারিকেল একটা, ওই যে ছোটো সাইজের দেখলেন এমন ছোটো সাইজের একটা নারিকেল দিয়ে দিয়েছি। আর এই যে ফুটে ওঠার পর নারিকেলের সাথে এই ২ কাপ চালের গুঁড়ো আমি একদম ডাইরেক্ট দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে আমি একদম ঘড়ি দেখে ৫ মিনিট কুক করব।
তো একদম লো ফ্লেমে, এই অবস্থায় কিন্তু ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এই যে চালের গুঁড়োটা নারকেলটা হচ্ছে নিচে থেকে লেগে যাবে। তো এই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে দেখা যাবে যে আপনার পিঠাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে হচ্ছে কিছুক্ষণ পর আবার এসে আমি এই যে এইভাবে একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, মানে সব পুরাটা হচ্ছে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে এইটা হচ্ছে গরম অবস্থাতেই একটা থালের মধ্যে আমি ঢেলে নিব। আপনারা চাইলে এই অবস্থায় এটাতে একটু হাতে পানি ইউজ করে এটাতে মথতে পারেন, আবার না মথলেও চলবে। মানে অনেকে আছে যে বেশি গরমে হাত দিতে পারেন না, তো না মথলেও চলবে, বাট আমি যেহেতু পারবো তাই আমি একটু হালকা করে পানি দিয়ে হালকাভাবে একটু মথে নিচ্ছি। এটাকে অত বেশি মথার কোনো প্রয়োজন নাই, কারণ এটা যখন আমরা থালের মধ্যে দিয়ে ছোটো, এই যে দেখেন আমি হালকা পাতলা করে একটু মেখে নিয়েছি। তো এখন আপনারা চাইলে এ পর্যায়ে একটু তেল ইউজ করতে পারেন বা পানি ইউজ করতে পারেন। এই যে দেখেন একটু করে আমি এইভাবে ডো থেকে একটু করে নিয়ে তারপর হচ্ছে আমি হাত দিয়ে এভাবে গোল গোল ঘুরিয়ে নিচ্ছি। এটা একদম সহজ ডিজাইনটা করা, এটা আসলে মুখের বলার কিছু না, এটা আপনারা দেখেই শিখতে পারবেন। এই যে দেখেন আমি একটা প্লেটের মধ্যে এইভাবে ঘুরালেই একটা শেপ এসে পড়ে ডায়মন্ডের মতো। ডায়মন্ড হয় না যেমন, ঠিক ওরকম আর কি একটা শেপ আসে। তো এটার আরও অনেকগুলো শেপ আছে, আমার যেটা সবচাইতে বেশি সহজ মনে হয়েছে আমি সেটাই করেছি। তো এই যে দেখেন খুব সুন্দরভাবে শেপটা হয়ে গিয়েছে, এরকম করে আমি প্রত্যেকটা পিঠা হচ্ছে বানিয়ে নিয়েছি। তো খুব ভালো লাগতেছিল পিঠাটা বানাতে, মানে এইভাবে গোল গোল ঘোরাতে আমার খুব ভালো লাগতেছিল, কারণ দেখতেছিলাম যে একটুখানি ঘোরানোর পরে হচ্ছে শেপটা চলে আসছিল। এই যে দেখেন সুন্দর হয়েছে না একদম, মানে খুব সুন্দর হয়েছে। আর খেয়াল রাখতে হবে এভাবে স্মুথভাবে যেন মানে শেপটা হয়, যাতে কোনোখান থেকে ক্র্যাক না থাকে বা ফাটা টাটা না হয়। যে দেখেন আমি যেভাবে করেছি আমি একদম সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর গুড়টা একদম পারফেক্ট দিবেন, কারণ এই পিঠা যদি বেশি মিষ্টি হয়ে যায় না তাহলে খেতে আর বেশি একটা ভালো লাগে না। তো এরপরে আমি ভাতের পাতিলের মধ্যে পানি চড়িয়ে রেখেছিলাম, এর উপর আমি একটা প্লাস্টিকের ঝাঁঝরি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্টিলের একটা ব্যবহার করতে পারেন, স্টিলেরটা ব্যবহার করাটাই ভালো, কারণ প্লাস্টিক অনেক সময় দেখা যায় গলে যায়। তো আমার এই প্লাস্টিকটা খুব ভালো ছিল, হার্ড ছিল, তাই আর কি মানে কি বলে মানে গলে যায়নি। এছাড়া আপনারা হচ্ছে কাপড় ইউজ করতে পারেন, একটা সুতির কাপড়ের পাতিলের উপর মানে বেঁধে রেখে এটার উপরও পিঠাটা দিতে পারেন। তো এই তো আমি এইভাবে অনেকক্ষণ বলতে কি ৬-৭ মিনিট, হ্যাঁ ৬-৭ না ১০ মিনিট হবে, ১০ মিনিটের মতো আমি হচ্ছে এভাবে কুক করেছি। তো এই যে দেখেন আমার মানে পিঠাগুলো একদম ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি একটা টুথপিক দিয়ে পিঠাগুলো চেক করতেছিলাম যে এটা কি পুরোপুরি হয়েছে কিনা, নাকি ভিতর থেকে কাঁচা আছে। যদি টুথপিক দেওয়ার পরে টুথপিকের গায়ে কোনো কিছু না লেগে থাকে তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে, আর যদি লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ হচ্ছে এইভাবে গরম পানিতে বয়েল করে নেবেন আর কি। তো এই যে আমি একটা একটা করে প্রায় সবগুলো পিঠেই আমি এভাবে ভাপ দিয়ে নিয়েছি। আর এই পিঠার স্পেশালিটি হলো কি, এইটা মানে ভাপ দেওয়ার পর এক কালার হবে, এরপরে কিছুক্ষণ পর এটা আরেকটু গাঢ় হবে, এরপরে একদিন রাখার পরে এটা আর একদম শক্ত শক্ত আরও গাঢ় হয়ে যাবে কালারটা, মানে কালার চেঞ্জ হয়, দেখতে ভালো লাগে। এরপরে এটা ছিল রাত্রে পিঠা টিঠা বানিয়ে একদম ঘুমিয়ে পড়েছি। এরপরে হচ্ছে আমার বাসায় একটু মেহমান ছিল, মেহমান বলতে আমার আম্মু আসছিল বেড়াতে, আরও হচ্ছে লোকজন কালকে আসবে। তো এটার জন্য আমি কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। তার পাশাপাশি হচ্ছে আজকে দুপুরে রান্নাটাও করব। এখানে আমি চুলায় ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে আমার মা আসার সময় শেরপুঁটি মাছ বলি আমরা, এই মাছ নিয়ে এসেছিলো, আর হচ্ছে শক্ত মুরগি যেটা সোনালি মুরগি বলে ওইটা নিয়ে এসেছিলো। তো আজকে রান্নাবান্না করব, মূলার শাক ভাজি করব, আর মূলা দিয়ে হচ্ছে শেরপুঁটি টমেটো মূলা দিয়ে রান্না করব। আর এই তো আম্মু বলতেছে দাও আমি কুটে দিই, তো আম্মু হচ্ছে এভাবে কুটে দিচ্ছিল আর আমি হচ্ছে রান্না করতেছিলাম। আর এরপরে এই যে দেখেন পুরো শাকগুলো নেওয়া যায়নি, বেছে বেছে নিয়েছে আর কি। তো এরপরে শাকটা আমি এই চুলায় হচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। শাকটার মধ্যে আমি একটু 4-5টা কাঁচামরিচ ফেলে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু লবণ দিয়ে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বাগার দিব আর কি, না সরি বাগার দিব না, এখানে আমি মাছের জন্য তেল গরম করতেছিলাম। শেরপুঁটি মাছটা আমি এখানে হচ্ছে ভেজে নিচ্ছি। এটা আপনাদের এখানে কি বলে মাছ আমি জানি না, তবে আমাদের এখানে শেরপুঁটি বলে আর কি।
তো মাছটা আমি এখানে ভেজে নিচ্ছি, জলদি জলদি করে 2 চুলায় রান্না করতেছিলাম, কারণ দুপুর হয়ে গিয়েছিল, প্রায় 3টা বেজে গিয়েছিল, বাচ্চার আব্বা খেতে এসে পড়বে, তাই তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। আর কিচেনের অবস্থায় একদমই মেসি হয়ে গিয়েছে। যখন কোনো কিছু তাড়াহুড়া করবেন তখন দেখবেন কি সব কিছু আরও বেশি লেট হয় আর জিনিসপত্র অনেক বেশি ছড়ায়। তো এরপরে মাছটা ভাজতে দিয়ে আমি এখানে রসুন কেটে নিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজ আগেই শাকের মধ্যে দিয়েছি, তাই আমি আর শাকের মধ্যে পেঁয়াজ অ্যাড করব না। এখানে শুধু আমি হচ্ছে রসুনগুলো ছিলে জাস্ট কুচি করে নিব। আর ওইখানে আমি মাছ ভেজে নিয়েছি। আর আম্মু বলতেছে যে রান্নাটা আমি করব, কারণ অনেক দিন ধরে আম্মুর হাতে রান্না খাই না। আর আমার আম্মু মাছের তরকারি খুব ভালো রান্না করে, আমি হচ্ছে মাংসের তরকারিটা ভালো রান্না করি। আর মায়েদের সামনে কি আমাদের রান্না কি আশেপাশে আসতে পারে বলেন? মায়েদের রান্না তো অতুলনীয় হয়। মায়েদের রান্না সবাই আর কি খাবার সুযোগ হয় না, কারণ অনেকের মা বাবা আছেন নাই, হ্যাঁ, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তো তাদের জন্য আর কি অনেক কষ্ট হয় যাদের নাই। আর আমরা যারা আছি, যে কয়েকদিন আছি, মায়েদের ভালোবাসা বাবাদের ভালোবাসা যে পাচ্ছি, এটাই আমাদের অনেক বড় আর কি ভাগ্য। তো যাই হোক, এখানে হচ্ছে যে আমি মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আসলে শীতকালে না সব কিছুই ভালো লাগে। এখন হচ্ছে শীতের সবজি উঠবে, হ্যাঁ, ভালো লাগবে। আবার শীতকালে পিঠা বানানো হয় বিভিন্ন ধরনের, ওইটাও ভালো লাগে। শীতকালের ওয়েদারটা একটু অন্যরকমই হয়। শীতকালে সব কিছুই করতে মানে খুবই আনন্দ হয়, বাইরে ঘুরতে যেতে ভালো লাগে। তো কোনো কিছুই ভালো লাগে। আর গরমকালে তো একদম ঘামিয়ে টামিয়ে অবস্থা খারাপ। অনেকেই আছে এই উইন্টার সিজনটা, অনেকেরই আছে মানে ফেভারেট আর কি। আর গরম আসলে খুব অনেকেই আছে মানে ভালো লাগে না যে কখন শীত আসবে, এমন আর কি অপেক্ষায় থাকে অনেকেই। তো আম্মু হচ্ছে এখানে মূলা শাকটা ভাজি করতেছিল। আমি রসুনটা কেটে দিয়েছিলাম, আম্মু মূলা শাকটা ভাজি করতেছিল। আর আমি ওইখানে শেরপুঁটি মানে মাছটা রান্না করব, এই জন্য আমি টমেটো, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো আম্মু দেখলাম রান্না করতেছে, আর বেশি করে ধনিয়া পাতা দিব, কারণ এই তরকারিতে যদি ধনিয়া পাতা না দিই তাহলে এটার কোনো স্বাদই নেই, একদম স্বাদহীন হয়ে যাবে। তো এটা হচ্ছে ধনিয়া পাতা মাছ দিতে হবে, যেটাতে যেটা প্রয়োজন হয় ওটা যদি না দিই আসলে কিন্তু ওরকম মজাটা আসে না। তো যাই হোক, এখানে যে হার্ড চিকেন যেটা আমরা বলি সোনালী মুরগি, এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা ধোয়ার পর মানে পানির মধ্যে অনেক বেশি তেল ছাড়তেছিল, এরপরে রান্না করার পর আমি আসলে বুঝিনি তেল বেশি দিয়ে দিয়েছি, তবে খেতে জাস্ট ইয়াম হয়েছিল। এরপরে যে আমি আলু কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজটাও কেটে নিয়েছি। আম্মুর রান্না হলে ওইটা ওই চুলার মধ্যে শিফট করে আমি হচ্ছে মুরগিটা রান্না করবো। আম্মু বলতেছিল যে দাও আমি রান্না করি, আমি বললাম যে না, মুরগিটা আম্মু আমিই রান্না করি, এটা একদম লাল লাল করে রান্না করব, লাল লাল মানে ঝোল। আমরা অনেক সময় ইউটিউবের ব্লগ মানে কলকাতার কয়েকজন ভাইয়াদের ব্লগে দেখি লাল ঝোল করে যে এরকম শক্ত মুরগি রান্না করে। আসলে তখন না রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, তো তখন না খুব লোভ লাগে, মনে করি হারে এখন যদি এটা পেতাম সামনে, যদি আমরাও খাই এটা, কিন্তু যখন আমরা মানে ভিডিওগুলি দেখি তখন আসলে মুখে পানি চলে আসে যে যদি এখন পেতাম সামনে, এখন খেতাম, বেশি করে ভাত খেতাম মুরগির ঝোল দিয়ে। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে আম্মুর তরকারিটাও হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে এটা ঢেকে দিয়েছি। আর এই যে এখন এগুলো হচ্ছে রান্নাঘর ক্লিন করে তারপর হচ্ছে রান্নাঘর থেকে বিদায় নিব। অনেকক্ষণ ছিলাম রান্নাঘরে, এরপরে জাস্ট আমার রান্না শেষ হয়েছে আর বাচ্চার আব্বা এসে পড়েছে খেতে। তো আমি হচ্ছে সব মানে খাবার দাবার নিয়ে আসলাম, এখন হচ্ছে সবাই বেড়ে বেড়ে খাচ্ছে আর কি। তো এই যে দেখেন মুরগির ঝোলটা মানে লাল ঝোল করেছি আলু দিয়ে, এটা হতে একটু সময় লেগেছে, কিন্তু ট্রাস্ট মি খুবই খুবই মজা হয়েছিল, লেবু চিপড়ে খেতে খুবই ভালো লাগতেছিল। আমি হচ্ছে মাছের তরকারি পরে খেয়েছি, কারণ আমার মুরগি অনেক ফেভারিট। তো আর কি মাছের তরকারিটাও অনেক মজা হয়েছিল, যেহেতু আম্মু রান্না করেছে, মজা তো হবেই, মজা না হওয়া ছাড়ার উপায় নেই। যাই হোক, তারপর হচ্ছে যে আমি আগে একটু শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম, আর একটু আমার ছেলেকেও খাওয়াচ্ছিলাম, তাই আবার ছেলের যখন ওকে লোকমা দিচ্ছিলাম তখন শাকগুলো আমি একটু সরিয়ে নিচ্ছিলাম, কারণ শাক মুখে গেলে ও হচ্ছে খাবে না। আগে কেন যেন ছোটোবেলায় খেতো, এখন বড় হচ্ছে, এখন শাক সবজি খেতে চায় না। তো চেষ্টা করি অনেক সময় খাওয়ানো, যেগুলো একদম চটকে ফেলা যায় ওগুলো হচ্ছে খাওয়াই। তো এই তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি একটু রেস্ট করেছিলাম, রেস্ট করার পরে সন্ধ্যার সময় ছেলেকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছিলাম। আর দই এনেছিল বাচ্চার আব্বা, আম্মুকে হচ্ছে দই দিয়েছি। এই তো সন্ধ্যার খাওয়া দাওয়া ফ্রেঞ্চ ফ্রাই। আর
আমি হচ্ছে আমিও দই খেয়েছিলাম সন্ধ্যাবেলায়, তো সামনে দেখতে পারবেন। তো আমার ছেলে হচ্ছে সন্ধ্যা নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। আর ওকে যদি বলি সন্ধ্যা নাস্তায় কী খাবা, ও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো, এই ওরে একটাই হচ্ছে ডায়লগ। এইটা হচ্ছে ওর খুব পছন্দের নাস্তা। এটা আসলে যাদের বাচ্চা আছেন যে একদম শুকনা টুকনা, হ্যাঁ, যা ধরেন ওয়েট একদম কম, তারা চাইলে আলুটাকে এইভাবে, বা আলু খেতে চায় না, এইভাবে করে বাচ্চাকে খাওয়াতে পারবেন, এতে করে ওয়েট বাড়বে। আলু কিন্তু মানে খুব ফ্যাট হয়, আমরা সবাই জানি। মানে আলু যেভাবে খান, তরকারিতে খান, ভেজে খান, আলু কিন্তু অনেক বেশি ফ্যাট। তো এটা যদি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বাচ্চাদের ওজন বাড়তে মানে সাহায্য হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু এই সস দিয়ে দিচ্ছি ওকে। তো সস দিলাম, যদিও অনেক সময় সস খেতে চায় না, তারপরে দিয়েছি যদি মন চায় খাবে। তো যাই হোক, এখানে আমি ওকে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে এসে আমি হচ্ছে একটু দই খাবো। এই দইটা হচ্ছে আমাদের দোকানে হচ্ছে একটা পিচ্চি আছে, মানে একটা স্টাফ আছে, ও ছোটো মোটো, ওকে আমি পিচ্চিই ডাকি। তো ওর আব্বা হচ্ছে এভাবে দই বসায়। তো আমি ওকে একদিন বলেছিলাম যে তোমার আব্বু যদি দই বসায় তাহলে আমাদের জন্য 2 পাতিল নিয়ে এসো, আমি হচ্ছে টাকা দিয়ে দিব। তো ও হচ্ছে যে ওর আব্বা দই বসাইছে, তাই হচ্ছে আমার জন্য নিয়ে আসছে। আর এসে বলতেছে, ভাবি আপনি না বলছেন দই খাবেন, তো নিয়ে আসছি। তো আমি বললাম যে হ্যাঁ, ভালো করছো। তো দইটা বেশি মিষ্টিও ছিল না, টকও ছিল না। আমার কাছে এমন দই অনেক ভালো লাগে, আমি অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত টক দই খেতে পারি না। তো দইটা খাচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা ফ্রিজের দই, ভালো লাগছিল। আর হচ্ছে বাচ্চার সাথে একটু সময় কাটাচ্ছিলাম। তো আমি বাবুকে বলতেছি, একটু ক্যামেরার সামনে আসো, আমার দর্শক ভাই বোনদের তোমাকে একটু দেখাই। তো হচ্ছে ক্যামেরা সাই আর কি, ক্যামেরার সামনে আসতে চায় না। আবার বলে, অনেক সময় বলে ক্যামেরা কেন নিছো, ক্যামেরা কেন নিছো, আমাকে কেন দেখাচ্ছ, মানে ক্যামেরা সাই আর কি। তো এই তো তো হচ্ছে খাচ্ছিল। এবার আমার দই খাওয়ার শেষে আমি ওর কাছ থেকে একটা চাচ্ছিলাম যে আমাকে 1 পিস দাও, ও হচ্ছে বলে না, দিব না। ওর এতটাই পছন্দ আর কি। তো এরপরে হচ্ছে একটু ওর সাথে খেলাধুলা করতেছিলাম। এই যে এটা নিবে, ওইদিন মার্কেট থেকে জোর করে নিয়ে এসেছে, বলছে আমাকে এটা কিনে দাও। এনেই রেখে দিছে, খেলে নাই। মানে এমন আর কি করে, এরকমই খেলনা এনে জাস্ট রেখে দেয়, মানে খেলে না তেমন। তো এই ছিল আজকের ব্লগ। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।